জুলাই আমরা প্রত্যেকেই যেভাবে ধারণ করছি নানা আয়োজনের মধ্য দিয়ে, সেই জায়গা থেকে জুলাই পেরিয়ে আহ, সামনে আগস্ট শুরু হবে, অর্থাৎ আমরা ৩৬ জুলাই পর্যন্ত আমরা জুলাইটাকে প্রত্যেকটা কর্মসূচি জুড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে নানান স্টেক হোল্ডার নানাভাবে উদযাপন করছে এবং সেটিকে স্মৃতিচারণ করার মধ্য দিয়ে নিজেদের কমিটমেন্ট জানান দেওয়ার চেষ্টা করছে। আমরাও ২০২৪ সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং দিন শেষে ৩৬ জুলাই যে গণভবন বিজয় হয়েছে, সেই ফতেহ গণভবনকে ধারণ করে আমরা ৩ দিন ব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ৫, ৬, ৭ আগস্ট ৩ দিন ব্যাপী টিএসসিতে আমাদের নানান আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষাকে ধারণ করব, স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব। সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই ৩ দিন ব্যাপী যে আয়োজন ৫, ৬ এবং ৭ আগস্ট ৩ দিন ব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি চারণ করা এবং বাংলাদেশের ইতিহাসের তাৎপর্য সেটাকে উপস্থাপন করা। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল র্যালি করবো, যেটির নাম থাকবে ফতেহ গণভবন। আমরা সিম্বলিক ভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রুট দিয়ে, যেটি আমার মূলত গণভবন বিজয়ের সে স্বপ্ন, যেখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার ক্যাম্পাসে ফিরেছিলাম, সেটিকে স্মৃতিচারণ করবো। এবং ৯টার মধ্যে এই র্যালি সম্পন্ন করে আমরা ৯টায় নাস্তার আয়োজন থাকবে। সকাল ১০টায় ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী গান এবং কবিতা টিএসসিতে, এবং দুপুর ২টা ৩০-এ শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টিএসসি অডিটোরিয়ামে। বিকেল ৩টা ৩০-এ মাইম পরিবেশনা এবং নাটক থাকবে। বিকেল ৫টা ৩০-এ আমাদের নাটক থাকবে, আরেকটি নাটক। এবং সন্ধ্যা ৭টা ৩০-এ আমাদের প্ল্যান চ্যাট বিতর্ক থাকবে। প্ল্যান চ্যাট বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কি রোল ছিল, আমরা সেই ক্যারেক্টারটাকে জাতির সামনে আবারও হাজির করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল দিয়েছে, আপনারা দেখেছেন, এটা আমরা সাধুবাদ জানাই। এবং একই সাথে একটা হতাশার জায়গা হলো, আমরা আশা করেছিলাম ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থানের বিজয়, সেই বিজয়ের পর যে প্রশাসন আসছে, সেই প্রশাসন ২-৩ মাসের মধ্যে ডাকসু ইলেকশন দিতে পারবে এবং দিলে এই বছর এসে আমরা আরো একটা ডাকসু পেতাম, যদি প্রতি বছর হয় সাপেক্ষে আর কি। তো এটা যে ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা 2টা ডাকসু পাওয়ার কথা, সেখানে মাত্র একটা পাচ্ছি এখন। এটা আসলে কনসার্নের ইস্যু যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তবু অন্তত এখন এসে অন্তত ডেট দিয়েছে, এটা আমরা সাধুবাদ জানাই। ডাকসুর ব্যাপারে আমার পার্সোনাল অবস্থান এবং আমাদের সাংগঠনিক অবস্থান হলো, ডাকসুতে কে জিতলো, কে হারলো, কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইলো, কে ভোটার হইলো না, এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে, এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা, ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্য দিয়ে সার্থকতা। আমি ফেল করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি। এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে, এটা হবে স্বার্থবাদিতার আচরণ, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকসু হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেসিবাদী আচরণ। তো এতদিন আটকে ছিল, এটা খুবই দুঃখজনক ছিল, দীর্ঘদিন হয় নাই। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সে দাবিটাই জানাই। দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে না, আমাদের কারা হবে, কারা হবে না, অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময়ের মাঝামাঝি সময়ে আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট দেবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে, আবার কে প্রার্থী হবে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, অন্যান্য সংগঠনগুলোর সাথে, তাদের সাথে কোলাবোরেশনের ইস্যু আছে। আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে। এটা নেতিবাচক না, এটা নিশ্চয়ই ইতিবাচক, বাইরেও হতে পারে। আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরো ভালো, যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায়। হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টটা যদিও হল কেন্দ্রিক, অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয়, পলিটিক্যাল ইস্যু আসে, যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস নাই, তবুও এই ডাকসুটা যেহেতু বাইরে ভোট প্রদানের মধ্য দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে, তো সামনের ডাকসুগুলোকে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই এটা শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয়। প্রত্যেকে ইতিবাচক ভাবেই নিয়েছে প্রত্যেক সংগঠন, সেদিক থেকে আমরা এটা ইতিবাচক।
ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যেটুকু দেখেছি সহ অবস্থানেই আছে। যেখানে ছাত্র শিবিরের একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক তার অ্যাক্টিভিজম, তার অবস্থান জানানো হচ্ছে, কথা বলতে সবার সাথে, তার আলাপ শেয়ার করছে সবার সাথে। ছাত্র দলের একজন প্রতিনিধি হলে ঠিকভাবে থাকছে, বা বাম সংগঠনের সেম প্রতিনিধি থাকছে প্রত্যেক সংগঠনে, এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী, সেও তার মতামতটার স্বাধীনভাবে মত প্রকাশ করছে। তো এরকম প্র্যাকটিস 1971-এর পর থেকে, বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় না ক্যাম্পাসে এখন যেটা হচ্ছে। নিশ্চয়ই এটা ইতিবাচক, এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক, এবং ডাকসু হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসের দিকে যাবে। বাজে প্র্যাকটিসে কেউ যেতে চাইলে শিক্ষার্থী তাদের বিরুদ্ধে যাবে বলে মনে করি, শিক্ষার্থী তাদেরকে প্রতিহত করবে। আপনারা দেখেছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা 15 জুলাই শিক্ষার্থীদের উপর কিভাবে আক্রমণ করেছিল, সন্ত্রাসী আক্রমণ, ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে। সুতরাং এ ধরনের সন্ত্রাসী কাজ করে, নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে, তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে, পানিশমেন্টের আওতায় এনেছে। সুতরাং তারা এখানে নির্বাচনের সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং এটা তাদের এখন এটা আউট অফ সিলেবাস। এটা নিয়ে আমার মনে হয় তারা এটার পার্টও না। যারা সন্ত্রাসী, অপরাধী, বহিষ্কৃত, তারা ভোট কিংবা প্রার্থিতা কোনোটারই অংশ না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ারও কিছু নাই। আর কেউ যদি এটা সাহস করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তো আছে, তারা নিশ্চয়ই এটা জানান দিবে। আর আমরা যারা সংগঠন আছি, আমরা জনস্বার্থ সংগঠন, আমরা আমাদের দিক থেকে এটা প্রতিহত করবো নিশ্চয়ই। এখানে দুইটা ব্যাপার, ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। ডেমোক্রেসি মানে এটা না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে। আমার সাথে 17 জনের একটা দ্বিমত থাকতে পারে, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু, কমন যে ইস্যু, সেখানে সকল সংগঠন একমত থাকবে, এটা হচ্ছে আমরা চাই। তো এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুগুলোতে সকল সংগঠন একমত হয়েছে। তো বাকি যেটা দ্বিমত, এটা আমি পজিটিভলি দেখছি। অ্যালার্মিং হইলো কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে, 5 মিনিটের বক্তব্য নিয়ে 4 মিনিটের শিবিরের সমালোচনা করে। আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 বার শিবিরের নাম উচ্চারণ করছে। তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা। বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার। তারা শিক্ষার্থীদের নিয়ে কি করতে চায়, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি পেতে চান, শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কি দিতে চান, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি রেকমেন্ডেশন নিতে চান, তার কি পজিটিভ জিনিস শিক্ষার্থীকে দিতে চান, তার কি অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভলি নেবে, তার কি নেগেটিভ অ্যাপ্রোচ তিনি দূর করতে চান, এসব জিনিস শিক্ষার্থীদের ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলোর বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল। অথচ একটা সেমিনারে, একটা ডিসকাশনে, একটা দলের 10 জন আলোচক থাকলে 10 জনের শিবির নিয়ে ডিসকাস করে, আবার দেখা যায় যে 10 জনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটেই শিবির নিয়ে সময় ব্যয় করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ, কিংবা কর্মকাণ্ডের শূন্যতার বহিঃপ্রকাশ। আরেকটু নভাবে বললে দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয়। আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো।